আসসালামু আলাইকুম। প্রিয় ভাইয়াপুরা, কেমন আছেন আপনারা? শুনতে পাচ্ছেন কি আমাকে? আজকের ক্লাসের কথা কি ভুলে গিয়েছিলেন? আমি একটু গ্রুপগুলোতে একটু শেয়ার করে নেই। জি আঙ্গুর আপু, কেমন আছেন আপনি? ঠিক আছে, আমরা শুরু করতে পারি। জি, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করছি আপনারাও প্রত্যেকেই ভালো আছেন। সর্বশেষ আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ নিয়ে কথা বলেছিলাম এবং অল্প কয়েকটি রুল দেখিয়েছিলাম, ওয়ান দেখেছিলাম অনলি দিয়ে। তারপর হচ্ছে 2 নম্বরে দেখেছিলাম অ্যালন দিয়ে, 3 নম্বরে মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, 4-এ দেখেছিলাম হ্যাড টু। আজকে তারপর থেকে আমরা শুরু করব। একটু খেয়াল করতে হবে, হ্যাঁ। শুরু করে দিলাম। জি রোবেল ভাই, শুভ সকাল। ভালো আছেন আশা করি। দেখেন, আজকে আমরা রুল 5-এ যেটি শিখবো, 4 তো আমরা শিখেছি, রুল 5-এ যেটি শিখবো, রুল 5-এ হচ্ছে আমরা অ্যাজ সুন অ্যাজ, হ্যাঁ, অ্যাজ সুন অ্যাজ, এটি নিয়ে একটু কথা বলবো। দেখেন, অ্যাজ সুন অ্যাজ এর শুরুতে যেই কথাটি বলতে হয় আমাদের, সেটি হচ্ছে যে কোনো সেন্টেন্সে যখন অ্যাজ সুন অ্যাজ থাকে, সেন্টেন্সগুলি কেমন হবে। আমরা যখন রাইট ফর্ম অফ ভার্ব পড়ি, সেই রাইট ফর্ম অফ ভার্বে আমি অ্যাজ সুন অ্যাজ এর বাক্যগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম যে সাধারণত অ্যাজ সুন অ্যাজ এর ক্ষেত্রে যেটি হয়, অ্যাজ সুন অ্যাজ এর পরে আমরা দেখি যে সাবজেক্ট প্লাস ভার্ব টু থাকে, মাঝখানে একটা কমা, তারপরে আবার একটা সাবজেক্ট প্লাস ভার্ব টু, অর্থাৎ দুটি পাস্ট ইনডিফিনিট টেন্স অ্যাজ সুন অ্যাজ দিয়ে যুক্ত থাকে। যদিও প্রেজেন্ট ইনডিফিনিটও হতে পারে। আপনারা রাইট ফর্ম অফ ভার্বে সেই লেকচার নোটটা একটু দেখলে আপনারা বুঝতে পারবেন। তবে আমাদের ট্রান্সফরমেশনে মেইনলি অ্যাজ সুন অ্যাজ দিয়ে সাবজেক্ট প্লাস ভার্ব টু, কমা এবং সাবজেক্ট প্লাস ভার্ব টু দেয়। ঠিক আছে, তো এই বাক্যকে আমরা আসলে কিভাবে চেঞ্জ করব, মিনিংটা কেমন হয় আমি একটু পরে বলে দিচ্ছি। দেখেন, কোন সেন্টেন্সে অ্যাজ সুন অ্যাজ থাকলে আপনি মনে রাখবেন যে অ্যাজ সুন অ্যাজ থাকলে আপনাকে সবার প্রথমে, অ্যাজ সুন অ্যাজ কোনো সেন্টেন্সে থাকলেই সবার প্রথমে আপনাকে যেটি করতে হবে, আপনাকে নো সুনার হ্যাড লিখতে হবে। ঠিক আছে, আমাকে একটু 30 সেকেন্ড একটু সময় দেন। ঠিক আছে, 30 সেকেন্ড প্লিজ।
দেখেন আমরা নো সুনার হ্যাড লিখবো, অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে আমরা লিখবো কি নো সুনার হ্যাড। আমরা নো সুনার হ্যাড লিখবো। লেখার পর আপনি দেখেন যে আমাদেরকে সাবজেক্ট প্লাস হচ্ছে ভার্ব 3 লিখতে হবে, তারপর হচ্ছে আমাদের একটা দেন লিখতে হবে। দেন এখানে দেন লেখার ক্ষেত্রে কিন্তু THEN লেখা যাবে না ভাই, আর সাবজেক্ট প্লাস ভার্ব 2 লিখতে হবে। এখন এটিকে আমরা মুখস্থ করব, আসলে মুখস্থ করা লাগে না, এমনিতেই মনে থাকে। কিভাবে দেখেন, আমরা যখন এই বাক্যটার দিকে খেয়াল করব, অ্যাজ সুন অ্যাজ থাকলে আমরা নো সুনার হ্যাড লিখব। এই হ্যাডের কারণেই আসলে এখানে কি আসছে, ভার্ব 3 আসছে। আসলে এই এখানে হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব 3 বাক্যটি আসলে এমন না, এই বাক্যটা আসলে হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস হচ্ছে ভার্ব 3, বাক্যটা এরকম। কিন্তু এই হ্যাডটিকে আমরা সাবজেক্টের আগে নিয়ে আসছি, এটা নিয়ে আসার রিজন হচ্ছে এই যে নো। কোনো সেন্টেন্সের শুরুতে যদি নেগেটিভ ওয়ার্ড থাকে, আমি কয়েকদিন পরে আপনাদেরকে যখন সেন্টেন্স কারেকশন পড়াবো, সেই সেন্টেন্স কারেকশনে আপনাদেরকে কিছু বিষয় দেখাবো, যেমন সাবজাংটিভ, আপনাদেরকে পড়াবো রিডান্ডেন্সি। সেখানে আমাদের একটা টপিক থাকবে ইনভার্সন অফ ভার্ব। ইনভার্সন অফ ভার্ব হচ্ছে যখন সাবজেক্টের পরে যে অক্সিলারি ভার্ব থাকে, এই অক্সিলারি ভার্বটাকে যখন আমরা সাবজেক্টের আগে এনে লিখি, তখন এটাকে বলা হয় ইনভার্সন অফ ভার্ব। ভার্বের মানে উল্টে যাওয়া, ভার্বটা পরে আছে কিন্তু সাবজেক্টের আগে যাবে, আর সাবজেক্টের আগে চলে যাবে, ঠিক আছে? এটাকে ইনভার্সন অফ ভার্ব বলে। কেন হয়, কি জন্য হয়, আমরা বিস্তারিত জানবো। আপাতত শুধু জানেন যে কোনো সেন্টেন্স শুরুতে যখন নেগেটিভ ওয়ার্ড থাকে, নো নেগেটিভ ওয়ার্ড আছে না, কোনো সেন্টেন্স যদি নেগেটিভ ওয়ার্ড দিয়ে শুরু হয়, তখন সে সাবজেক্টের পরে যে অক্সিলারি ভার্বটা থাকে এটিকে সামনে আনতে হয়। এই জন্য আমরা এখানকার হ্যাডটাকে আমরা সামনে এনে লিখেছি, নো সুনার হ্যাড হয়ে গেল। আর এই হ্যাডের কারণে হলো এটা ভার্ব 3। আর সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব 3 মানে কি, পাস্ট পারফেক্ট। কেন পাস্ট পারফেক্ট হয়, আপনাদেরকে বলেছিলাম পাস্ট পারফেক্ট পড়ানোর সময় যে ভাইয়া কোনো সেন্টেন্সে যখন দুটি পাস্ট টেন্সের বাক্য থাকে, এর মধ্যে যেই কাজটি আগে ঘটে সেইটি হচ্ছে পাস্ট পারফেক্ট হয়। এই কাজটি আগে ঘটেছে এই জন্য পাস্ট পারফেক্ট, আর অন্য যে কাজটি যেটি পরে ঘটেছে ভাইয়া সেটা পাস্ট ইনডিফিনিট হবে। তো এই কারণে ওটি হচ্ছে আমাদের পাস্ট ইনডিফিনিট, ঠিক আছে? এই হলো বিষয়টা। এখন আমরা এখানে যেটা করছি তাহলে অ্যাজ সুন অ্যাজ এর জন্য নো সুনার হ্যাড লিখছি, আর এই হ্যাডের প্রভাবে সাবজেক্ট প্লাস ভার্ব 2টা সাবজেক্ট প্লাস ভার্ব 3 হয়ে যাচ্ছে। আর ভাইয়া যেখানে কমা থাকবে, এই কমার জন্য আমাদেরকে বাক্যে কি করতে হবে, দেন লিখতে হবে। কমার জন্য কি লিখবো, দেন লিখতেই হবে। কেন লিখতে হবে, এই সেন্টেন্সে অ্যাজ সুন অ্যাজটা কনজাংশনের কাজ করেছে, কিন্তু এই সেন্টেন্সে যখন আমি এরকমের দুইটি ক্লজকে বা দুটি সেন্টেন্সকে যখন আমি এক জায়গায় লিখবো, তখন অবশ্যই তাদেরকে কনজাংশন দিয়ে আমাকে যুক্ত করতে হবে, এই কারণে দেন হবে। আমি আশা করি বিষয়টা পুরোপুরি বুঝতে পেরেছেন যে কেন এরকম হচ্ছে। এবার আমরা একটা এক্সাম্পল দেখি এবং হচ্ছে মিনিংটা একটু খেয়াল করি। যেমন একটি সেন্টেন্স হচ্ছে এমন যে as soon as he saw me, as soon as he saw me he ran away। এটা অর্থ কি, অর্থ হচ্ছে যে যেই মাত্র সে আমাকে দেখলো সে দৌড়ে চলে গেল বা দৌড়ে পালিয়ে গেল, ঠিক আছে? as soon as he saw me, যেই মাত্র সে আমাকে দেখলো সে দৌড়ে পালিয়ে গেল, অর্থাৎ একটা কাজ হওয়ার সাথে সাথে আরেকটা কাজ ঘটেছে, এটি বোঝাতে as soon as আমরা ব্যবহার করি। তো যেই মাত্র সে আমাকে দেখলো সে দৌড়ে পালিয়ে গেল, আগে কোনটা হয়েছে, আগে সে কিন্তু আমাকে দেখেছে তারপর দৌড়ে পালিয়ে গেছে। এখন এই বাক্যটা নেগেটিভ করতে হবে না? নেগেটিভ করার জন্য তো আমাকে একটা নেগেটিভ ওয়ার্ড আনতে হবে, সেন্টেন্সে আনতে হবে না নেগেটিভ করার জন্য? এই জন্যই কিন্তু আমরা এই যে নো সুনার কথাটা নিয়ে আসছি। কেন নো সুনার আনা মানে নো আসছে, বাক্যটা নেগেটিভ হয়েছে। এখন নো সুনার হ্যাড লিখলাম, তারপর হি স আছে, তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব 3 হবে, হি সিন, আর কমার জন্য দিব দেন, ঠিক আছে? নো সুনার হ্যাড হি সিন মি দেন হি ran away। দেখেন ওই যে পাস্ট পারফেক্টের যেই মূল বিষয়টা, যে কাজটা আগে ঘটবে সে আগে দেখেছে, পাস্ট পারফেক্ট ভাইয়া। হি হ্যাড সিন, হ্যাডটাকে যা সামনে এনেছি, আর হি ran away। মিনিংটা কি জানেন, এখানে অর্থ হচ্ছে সে মানে আমাকে যখনই সে আমাকে দেখলো সে দৌড়ে পালিয়ে গেল, অর্থাৎ আমাকে দেখা মাত্রই সে দৌড়ে পালিয়ে গেল। আর নো সুনার হ্যাড দিয়ে যখন বলবেন তখন মিনিংটা হয় আমাকে দেখতে না দেখতে এসে দৌড়ে পালিয়ে গেল। মানে দেখতে না দেখতেই মানে কি, দেখার সাথে সাথে, সেম মিনিং। বাট এটার মধ্যে যে দেখতে না দেখতে না কথাটা আমরা আনতে পেরেছি, এইটাই হচ্ছে আমাদের নেগেটিভ, বাট মিনিং কিন্তু সেম থাকে। আমাকে দেখা মাত্র সে দৌড়ে পালিয়ে গেল, আরেকটা হচ্ছে আমাকে দেখতে না দেখতে সে দৌড়ে পালিয়ে গেল, দুইটা একই কথা,
দূরে পালিয়ে যাওয়ার কারণ ভাই টাকা পাই। হ্যাঁ, যদি কারো কাছে টাকা পান, আপনাকে দেখলে সে হচ্ছে ভুলে ট্রেনের ব্যাগে ওই এলাকা থেকে হারাই যাবে। ঠিক আছে, আমার এক্সপিরিয়েন্সে এটা অনেক বেশি। ওকে, আমি আশা করব যে এইটা নিয়ে কোনো প্রশ্ন নাই ভাইয়া। কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন থাকার কথা না। শুধু লাস্ট আরেকটা কথা শুধু বলে দেই, এই যে সহজ বাক্যটা না ভাইয়া, অ্যাজ সুন অ্যাজ হি স মি হি র্যান অ্যাওয়ে, এই যে সহজ বাক্যটা, পরীক্ষার সময় এই সহজ সহজ জিনিস নিয়ে হচ্ছে এই যে সরল সহজ ভাই বোনদের সাথে এরা হচ্ছে গেম খেলে। এই বাক্যটা এইরকম ভাবে না দিয়ে আপনাকে উল্টে দিতে পারে, হি র্যান অ্যাওয়ে অ্যাজ সুন অ্যাজ হি স মি। ভাইয়া উল্টাই দিতে পারে। উল্টাই দিতে পারে কেন? আমরা যে সিম্পল কমপ্লেক্সে শিখলাম না, যে এইটা হচ্ছে কনজাংশন, এটি যখন বাক্যের শুরুতে থাকে মাঝখানে কমা দিবে। আর যদি আমরা এই কনজাংশনটাকে বাক্যের মাঝখানে নেই, দেখেন হি স মি সব ঠিক আছে, এই মেইন ক্লজটাকে সামনে দিয়ে দিবে। একই বিষয় আপনি কি করবেন, এই অ্যাজ সুন অ্যাজ এর পরের অংশটিকে আপনি আগে নিয়ে আসবেন, আর কম নিজে থেকে তখন দেন দিবেন। তখন আবার বললেন না ভাইয়া কমা যেহেতু নাই কেন দেন দিব, এটা বললেন না, আসলে দিতেই হবে। দুইটা ক্লজকে যুক্ত করতে গেলে একটা কনজাংশন লাগবে, দেন হচ্ছে আমার সেই কনজাংশন, আর আমি পরে কি করবো, মেইন ক্লজটাকে আমি পরে দিয়ে দিব। ক্লিয়ার কথা? পারবো তো? আশা করি বুঝেছেন। আচ্ছা জিনাত আপু, আপনার প্রশ্ন উত্তর তো আশা করি পেয়ে গিয়েছেন, আপনাকে প্রশ্ন উত্তর দিয়ে দিয়েছে আঙ্গুর আপু। আচ্ছা, এরপর আসেন আমরা নেক্সট রুলটাতে চাই। এটা নিবন্ধন পরীক্ষায় প্রচুর আসে, প্রাইমারিতে এত না, বাট নিবন্ধনে আসতে দেখা যায় অনেক বেশি। ওকে, অ্যাজ সুন অ্যাজ চলে গেল। এরপর দেখেন নাম্বার 6-এ আমরা দেখব বোথ বোথ ড্যাশ ড্যাশ। আহা, আমার কিবোর্ডের হচ্ছে হায়াত কমে গেছে। হ্যাঁ, ইদানিং মানে প্রবলেম করছে। আচ্ছা একটু দেখেন, বোথ ড্যাশ ড্যাশ অ্যান্ড। বোথ ড্যাশ ড্যাশ অ্যান্ড আসলে করে কি, বোথ এবং ড্যাশ ড্যাশ অ্যান্ড দুটি শব্দকে যুক্ত করে ভাইয়া, দুটি শব্দকে সে কানেক্ট করবে অ্যাজ এ কনজাংশন, এগুলোকে আমরা কোরিলেটিভস বলি। এখন এই যে বোথ অ্যান্ড, এরা যেই কাজটি করে দেখেন, দুটি শব্দকে যুক্ত করে এরকমের, যেমন বোথ রাহুল, এই রাহুল, রাহুল নামটা অনেক ভাল লাগে। হ্যাঁ, এই রাহুল অ্যান্ড কি বলবো, বোথ রাহুল অ্যান্ড রানা। হ্যাঁ, এই দুটি শব্দকে যেখানে যুক্ত করেছে, বোথ রাহুল অ্যান্ড রানা। তো আপনি এরকম বোথ এবং অ্যান্ড দিয়ে দুটি শব্দকে, দুটি নাউনকে, দুটি অ্যাডজেক্টিভকে, যে কোনো দুটি শব্দকে যুক্ত করতে পারবেন। তবে শর্ত হলো শব্দ দুটি সেম হইতে হবে। যদি একটা নাউন হয় ভাই, আরেকটা নাউনই হবে। একটা যদি আপনি দেখেন অ্যাডজেক্টিভ, তাহলে পরেরটা অ্যাডজেক্টিভে হবে। একটা অ্যাডভার্ব তো আরেকটা অ্যাডভার্ব সেম হবে। ঠিক আছে। দ্বিতীয় কথা হলো যে বোথ অ্যান্ড দিয়ে যেরকম আমরা দুটি শব্দ যুক্ত করতে পারি, একইভাবে শুধুমাত্র অ্যান্ড দিয়েও কিন্তু আমরা এই কথাটা বলতে পারতাম। এই কথাটা কিন্তু আরেকভাবে বলতে পারতাম যে রাহুল অ্যান্ড রানা। দেখেন আমি বোথ লিখলাম না, আমি যদি বলি যে রাহুল এবং রানা উভয়ই সেখানে গিয়েছিল, এর যে অর্থ রাহুল এবং রানা উভয়েই সেখানে গিয়েছিল, এই কথাটা বলা যে অর্থ রাহুল এবং রানা সেখানে গিয়েছিল, এই কথাটা বলা কিন্তু সে একই অর্থ দিচ্ছে, যে দুজনেই কাজটা করেছিল, দুজনেই গিয়েছিল, এটাই কিন্তু বোঝাচ্ছে। তো এইটাকে একটু সহজ করে নেয়ার জন্য আমরা একটু এইভাবে ভাবতে পারি যে এই জায়গাতে বোধ কথাটা হিডেন আছে, আছে কিন্তু লিখে নাই, একই অর্থ, বোধ আছে কিন্তু লিখে নাই। তো আমাদের যখন এই বোধ দিয়ে কোনো বাক্য দিবে যে এটাকে নেগেটিভ করো, তখন আমরা যে কাজটি করব, বোথের জায়গায় আমরা লিখব নট অনলি, আমরা লিখব নট অনলি, আর এন্ডের জায়গাতে লিখবো আমরা বাট অলসো। ঠিক আছে, এন্ডের জায়গায় লিখবো আমরা বাট অলসো। জাস্ট এই দুইটা কাজ আমাদের করতে হবে। একটার জন্য লিখবো নট অনলি, আরেকটার জন্য লিখবো বাট অলসো, আর আমাদের কিছুই করার দরকার নেই, আর সব যেইভাবে আছে এইভাবেই হবে। যেমন বোথ রাহুল অ্যান্ড রানা ওয়েন্ট দেয়ার, যে রাহুল এবং রানা দুজনেই সেখানে গিয়েছিল, বোথ রাহুল অ্যান্ড রানা ওয়েন্ট দেয়ার, দুজনেই সেখানে গিয়েছিল।
আমরা কি করব, এই বোথের পরিবর্তে প্রথমে লিখব নট অনলি। আমরা লিখব নট অনলি রাহুল বাট অলসো রানা ওয়েন্ট দেয়ার। ঠিক আছে, নট অনলি রাহুল বাট অলসো রানা ওয়েন্ট দেয়ার হয়ে গেল উত্তর। সেম কথাটা এখানেও যদি বাক্যটা এমন থাকতো যে রাহুল অ্যান্ড রানা ওয়েন্ট দেয়ার, যে রাহুল এবং রানা সেখানে গিয়েছিল, ওয়েন্ট দেয়ার সেখানে গিয়েছিল। যদি আমাকে এটিকেও বলে যে এটিকেও তুমি নেগেটিভ করো, ভাই আমি ওই যে ধরে নিব যে রাহুলের আগে আমার বোথ আছে, যদিও লেখা নাই আমি ধরে নেব, কারণ এন্ড দিয়ে যখন দুইটা যুক্ত আছে তখনই বুঝতে হবে এখানে বোথ হিডেন আছে। তাহলে এখানেও সেই হিডেন বোথের জায়গায় আমি লিখবো নট অনলি। আমি লিখবো নট অনলি রাহুল, এন্ডের জায়গায় লিখবো বাট অলসো রানা ওয়েন্ট দেয়ার। ব্যাস হয়ে গেল। বুঝতে পেরেছেন? তাজমিন আপু আরো হচ্ছে ফাস্ট টাইপ করি। হ্যাঁ, আমার যেটা মনে হচ্ছে কিবোর্ডের, যেহেতু এটা ওয়্যারলেস কিবোর্ড, এটা ব্যাটারিতে কোনো একটা প্রবলেম হচ্ছে। হ্যাঁ, হয়তো বা চার্জ একটু কমে গেছে, এই জন্য কানেক্ট করতে সময় নেই। হ্যাঁ, আমি এটাকে মানে প্লেস করেছি, দেখা যায় যে আসতেছে না, এটা হচ্ছে তো ব্যাটারি চেঞ্জ করলে ঠিক হয়ে যেতে পারে, দেখবো ট্রাই করে। আপনি এটা বুঝেছেন আমি আশা করছি, কঠিন কিচ্ছু না, ছোটবেলা পড়েছে আমরা, আশা করব যে প্রবলেম নাই। আচ্ছা, তাহলে দুইভাবে বোধ দিয়ে আসুক আর শুধু এন্ড দিয়ে আসুক, আমাদের একই কাজ, একইভাবে আমরা করব। নেক্সট 7-এ কি হবে? 7-এ আমাদের যেটি করতে হবে, 7-এর জন্য আমাদের লাগবে সহজ একটি বিষয়। সেটি হচ্ছে, দেখেন এমন কিছু সেন্টেন্স আছে যে সেন্টেন্সগুলো না কোনো রুলে আমরা আসলে করতে পারবো না। যদি আমি সহজ এক্সাম্পল দিই, একদম সহজ এক্সাম্পল যদি দিই, যে দ্য ম্যান ইজ ওল্ড, যে লোকটা বয়স্ক, বয়স হয়েছে, এটিকে আমাকে নেগেটিভ করতে দিলে আমি অনলি নিয়মে বাক্যটি করতে পারবো না, অ্যালোন পারবো না, মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু পারবো না, অ্যাজ সুন অ্যাজ পারবো না। যা শিখলাম, কোনো নিয়মে এই বাক্যটাকে আমি নেগেটিভ করতে পারবো না, কোনো নিয়মেই করতে পারবো না। এই ধরনের বাক্য পরীক্ষায় বেশি আসে। কেন আসে জানেন? এই বাক্যটাকে নেগেটিভ করতে গেলে আপনাকে কনভার্সন, একটা সেন্টেন্সে নট কিভাবে যোগ করতে হবে, আপনাকে সেই বিষয়গুলো জানতে হবে, বুঝতে হবে নট কিভাবে আপনি দিবেন। সেকেন্ড থিং হচ্ছে, নট আপনি দেয়া শিখলেন, এরপর আপনাকে ওই বাক্যের মধ্যে যে শব্দগুলি থাকবে, সেই কোনো একটি শব্দের আপনি অপোজিট ওয়ার্ড জানেন কিনা, এইটিও আপনাকে এখানে জানতে হবে। অপোজিট ওয়ার্ড যদি আপনি না জানেন, আপনি এই বাক্যগুলোকে চেঞ্জ করতে পারবেন না। ঠিক আছে, তাহলে কনভার্সন জানা, অপোজিট ওয়ার্ড জানা, এবং এই যে নেগেটিভ কিভাবে হয়, নেগেটিভ ওয়ার্ড আনতে হবে, মিনিং পাল্টাবে না, এই ধারণাগুলো যদি আপনার মাথায় না থাকে, এই ধরনের বাক্য আপনি সলভ করতে পারবেন না। ঠিক আছে, একটু খেয়াল করেন। এমন যদি কোনো সেন্টেন্স পাই যে কোনো নিয়মে, রুলে পড়ছে না, তখন আমাদের কাজ হবে দুইটা। একটা হচ্ছে এই সেন্টেন্সে আমাদেরকে একটা নট আনতে হবে, এবং যখনই আপনি নট যোগ করবেন ভাইয়া, তখন কিন্তু আপনি এটা মনে রাখেন, আপনি কিন্তু ভুলে যাবেন না। কি ভুলে যাবেন না? যে আমরা এই নট যোগ করার ক্ষেত্রে আমরা কিন্তু সেই অনেক আগেই পড়েছি যে ভাইয়া কোনো সেন্টেন্সে যখন আমি নট দিব, তখন আমাকে দেখতে হবে যে সেই সেন্টেন্সে আমার অক্সিলারি ভার্ব আছে কিনা, যদি থাকে নট বসাই দিব, যদি না থাকে ডু ডাজ ডিড আনতে হবে, ডু ডাজ ডিড এনে আমাকে নটটা যোগ করতে হবে। আপনি যদি এটা ভুলে যান, আপনি ভুল করবেন, খেয়াল করবেন। তাহলে প্রথম কথা হচ্ছে আমরা নট দিব, এবং নটটা যোগ করার যে নিয়মগুলো আছে সেই নিয়ম মেনে আমরা কি করব, নট দিব। সেকেন্ড থিং হচ্ছে, এই সেন্টেন্সে যেই শব্দগুলো আছে, যে কোনো একটি শব্দের, অনলি একটি শব্দের আপনাকে অপোজিট ওয়ার্ড দিতে হবে, একটি শব্দের অপোজিট ওয়ার্ড। আপনি যদি এই দুইটা কাজ করতে পারেন, আপনার বাক্যটা নেগেটিভ হয়ে যাবে। যেমন দ্য ম্যান ইজ ওল্ড, লোকটি বয়স্ক, আমি বলতে পারি যে দ্য ম্যান ইজ নট ইয়াং। দেখেন, দ্য ম্যান ইজ নট ইয়াং, লোকটি যুবক নয়, তরুণ নয়, তার মানে কি লোকটা বয়স্ক। আমি নট দিয়েছি, ইজের পরে নট দেওয়া যায়, নট দিয়েছি, আর যেহেতু ওল্ড আছে, ওল্ডের অপোজিট ওয়ার্ড হচ্ছে ইয়াং, হয়ে গেল। আবার ধরেন বলা হইল যে ঢাকা ইজ অ্যান ওল্ড সিটি, যে ঢাকা হচ্ছে একটা পুরনো শহর। এখন আমি বলতে পারি যে ঢাকা ইজ নট আ নিউ সিটি, ঢাকা কোনো নতুন শহর নয়।
ঢাকা কোনো নতুন শহর নয়, অনেক পুরনো। হ্যাঁ, তো এখানে আমি যখন এই ওল্ডের অপোজিট ওয়ার্ড দিয়েছি ভাইয়া, এন এর কিন্তু আর্টিকেল এনও কিন্তু কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। খেয়াল করতে হবে, এগুলোই কিন্তু মানে ছোটো খাটো বিষয় মানে মানে চিপাই দিয়ে দিবে। এখন আপনি খেয়াল করেন নাই, আপনার ভুল হয়ে যাবে। ঠিক আছে, তো খেয়াল করে আপনাদেরকে এগুলো এই প্রশ্নের উত্তরগুলো আপনাকে করতে হবে। আচ্ছা, তাহলে শুধুমাত্র যদি আমরা দেখি কোনো সেন্টেন্সের মধ্যে এরকমভাবে, আচ্ছা আমি 3টা বাক্য একটু আপনাদেরকে দেখাই, একটু দেখেন। এই 3টা সেন্টেন্স নিয়ে ঝামেলায় পড়তে পারেন, একটু আমি দেখাই দিই 3টা সেন্টেন্স। হ্যাঁ, এই 3টা সেন্টেন্স আপনি একটু খেয়াল করেন, দেখেন সব কিছু আসলে নিয়মে হয় না, কিছু কিছু বিষয় মিনিং বুঝে শুনে করতে হয়। এখানে বাক্যটা বলেছে আই মিস দ্য ট্রেন, আমি ট্রেনটা কি করেছি, আমি মিস করেছি, ট্রেনটা মিস করেছি। এখন আপনার মাথায় আসবে যে ভাইয়া আপনি তো বলেছেন নট দিতে হবে, দেখলাম ভার্ব টু আছে ভাইয়া, যেহেতু ভার্ব টু আছে ডিড আনতে হবে, তাহলে আমি লিখব কি যে আই ডিড নট। হ্যাঁ, ডিড নট, মিস মানে হচ্ছে আমি ধরতে পারি নাই, আর যদি ধরতে পারতাম তাহলে বলতাম ক্যাচ, তাহলে হয়তো ক্যাচ। আই ডিড নট ক্যাচ দ্য ট্রেন। অনেকে এটার নেগেটিভ এটা লিখবেন যে আই মিস দ্য ট্রেন, আই ডিড নট ক্যাচ দ্য ট্রেন, কিন্তু এটার অর্থটা 100% ঠিক না, এটা রং হবে। কেন হবে জানেন? দেখেন, আই মিস দ্য ট্রেন মানে কি, আমি ট্রেনটা মিস করেছি মানে কি, আমি ধরতে চাইছিলাম কিন্তু ধরতে পারি নাই। ডিড নট দিয়ে বোঝায় আমি ইচ্ছে করে কোনো একটা কাজ করি নাই, যেমন আই ডিড নট গো দেয়ার, আমি সেখানে যাই নাই। আই ডিড নট মেক দ্য ডিসিশন, আমি সিদ্ধান্তটা নেই নাই। ডিড নট দিয়ে যখন আমি কথা বলবো তখন বোঝায় যে আমি নিজেই কাজটি করতেছি, আমি নিজে করেছি, এটা বোঝাবে। কিন্তু এখানে আই মিস দ্য ট্রেন মানে হচ্ছে আমি ধরতে চাইছি ভাই কিন্তু আমি পারি নাই, তার মানে আমি ধরি নাই, মানে আমি ইচ্ছে করে ধরি নাই এরকম না, আমি পারি নাই ধরতে, আমি চাইছি পারি নাই। সো এখানে কোনোভাবেই ডিড নট কথাটা ব্যবহার করা যাবে না, আপনাকে বলতে হবে আই কুড নট ক্যাচ দ্য ট্রেন, আই কুড নট ক্যাচ দ্য ট্রেন, আমি ট্রেনটা ধরতে পারি নাই। আই কুড নট ক্যাচ দ্য ট্রেন, দেখেন আমি ট্রেনটা ধরতে পারি নাই বলে ভাই আমি মিস করছি, চাইছিলাম ধরতে পারি নাই। সো এই যে মিনিং বুঝে ডিড না দিয়ে আপনাকে কুড দিতে হবে, এটা আপনি কোন রুলে শিখবেন বলেন? আপনি এটা কোন রুল দিয়ে শিখবেন যে হ্যাঁ এরকম কুড নট দিতে হবে? আপনি যদি ইংলিশ মিনিং বুঝে না পড়েন তাহলে আপনি সারা জীবন পড়ার জায়গায় থাকবেন, কখনো ইংলিশ ব্যবহার করার জায়গায় আসতে পারবেন না। ঠিক আছে, এই জন্য মিনিং বুঝতে হবে। পরেরটা বলেছে যে এখানে বলছে যে আই রিফিউজড দ্য মানি, আমি টাকাটা প্রত্যাখ্যান করেছিলাম, তার মানে কি আমি টাকাটা নেই নাই, তাহলে এখানে আমি বলতে পারি যে দেখেন নেই মানে কি, ইচ্ছা করে নেই নাই, এখানে আমি ডিড ব্যবহার করতে পারবো। তাহলে আমি লিখবো আই ডিড নট অ্যাকসেপ্ট দ্য মানি, আমি টাকাটা গ্রহণ করি নাই। আপনি চাইলে আই ডিড নট রিসিভ দ্য মানি আপনি বলতে পারেন, আই ডিড নট টেক দ্য মানিও বলতে পারেন, একই অর্থ হবে। ঠিক আছে, একই অর্থ হবে। তাহলে রিফিউজ করেছি, প্রত্যাখ্যান করেছে মানে আই ডিড নট অ্যাকসেপ্ট দ্য মানি, আমি টাকাটা গ্রহণ করি নাই। ঠিক আছে, তো আপনি অ্যাকসেপ্ট, রিসিভ, টেক যে কোনো একটা দিয়ে আপনি বাক্যটা বলতে পারেন। পরে আছে আই ফরগট হিজ নেম, আমি তার নামটা ভুলে গেছি ভাইয়া। আমি তার নামটা যদি ভুলে যাই, আপনি খেয়াল করে দেখেন যে আমি তার নামটা ভুলে গেছি মানে কি, আমি তার নামটা আমি যদি এখন বলি যে আই ডিড নট ফরগেট, এর অপোজিট হচ্ছে রিমেম্বার, আই ডিড নট রিমেম্বার হিজ নেম, আমি তার নামটা মনে করি নাই। ডিড নট দিলে বোঝাবে ভাই আমি ইচ্ছে করে মনে করি নাই, এটা লেখা যাবে না। আমি মনে করতে চাইছি কিন্তু পারি নাই, বলতে হবে আই কুড নট রিমেম্বার হিজ নেম, আমি তার নাম মনে করতে পারি না, চাইছি, চেষ্টা করছি কিন্তু পারি নাই। আই কুড নট রিমেম্বার হিজ নেম, আমি তার নামটা স্মরণ করতে পারি নাই। কথা কি বুঝতে পারছেন? তাহলে শুধু রুল পড়লে হবে না, এই যে ডিড আপনি কেমনে আনেন, কি জন্য আপনাকে কুড আনতে হবে, যদি মিনিং না বোঝেন, আপনি এই রুলটা পড়লে প্রথমে মনে হবে একদম সহজ, কিন্তু এটার মধ্যে এই যে এরকমের কিছু জিনিস দিয়ে দিবে যে আপনি অপশন দেখে আপনি গোলায় ফেলবেন, 4টা অপশনে এমনভাবে দিবে যে দেখে আপনি পাজলড হয়ে যাবেন যে কোনটা কি হবে, আনসারটা ভুল করে দিয়ে আসবেন। সো বি কেয়ারফুল, সহজ জিনিসের মধ্যেই কঠিন জিনিস লুকিয়ে থাকে, সতর্ক থাকতে হবে। ঠিক আছে, এইটা নিয়ে আশা করছি আর কোনো প্রবলেম হবে না, আপনারা পারবেন।
আহ, এরপর আমরা চলে যাচ্ছি, দেখেন এই রুলের উপরে বেসিস করে আমরা আরেকটা রুল পড়তে পারি, সেটা হচ্ছে 8 নাম্বার রুল। দেখেন কোনো সেন্টেন্সে যদি অলওয়েজ থাকে, অলওয়েজ যদি কোনো সেন্টেন্সে থাকে, এই অলওয়েজের পরিবর্তে আমরা সেন্টেন্সে নেভার দিব, নেভার দিব এবং এবং কি করব, একটি অপোজিট ওয়ার্ড দিব, অপোজিট ওয়ার্ড, একটি শব্দের আমরা অপোজিট ওয়ার্ড দিব। আসলে আমরা ওই আগের রুলের মতোই করতেছি, আগের বাক্যটাতে আমরা একটা নট দিয়েছি আর একটা অপোজিট ওয়ার্ড দিয়েছি না, এখানেও সেম। আমরা জাস্ট হচ্ছে এখানে যে এন মানে নটই দিয়েছি, কিন্তু অলওয়েজের মিনিংটা ঠিক রাখার জন্য সাথে এবার কথাটা অ্যাড করে দিয়েছি। অলওয়েজ মানে সবসময়, আর নেভার মানে কখনো না, ওই না কথাটাই আনছি কিন্তু কখনো কথাটা নিয়ে আসছি সাথে করে। ওই দুইটা একসাথে আনার ফলে মিনিংটা কি হবে, একদম পারফেক্ট হবে। এই কারণে অলওয়েজের জন্য নেভার আর অপোজিট ওয়ার্ড, মানে সেই অলওয়েজের জন্য নট প্লাস এভার দিচ্ছি, নট হচ্ছে এমনিতে দিচ্ছি, অলওয়েজের জন্য এভার দিচ্ছি, আর একটা অপোজিট ওয়ার্ড দিব, আমাদের বাক্যটা কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। যেমন আই শ্যাল অলওয়েজ রিমেম্বার ইউর অ্যাডভাইস, যে আমি সব সময় তোমার উপদেশ কি করব, আমি সব সময় তোমার উপদেশ হচ্ছে আমি মেনে চলবো, আমি সব সময় তোমার উপদেশ কি করব, মেনে চলবো। এখন আমি দেখতেছি অলওয়েজ আছে ভাইয়া, তাহলে কি লিখবো, আই শ্যাল নেভার, আর রিমেম্বারের অপোজিট হচ্ছে ফরগেট, আই শ্যাল নেভার ফরগেট ইউর অ্যাডভাইস, আমি কখনোই তোমার উপদেশ বা আপনার উপদেশ আমি ভুলে যাব না, আই শ্যাল নেভার ফরগেট ইউর অ্যাডভাইস, আমি কখনোই আপনার উপদেশ ভুলে যাব না। হয়ে গেল, অলওয়েজ থাকলে নেভার, একটি শব্দের অপোজিট লিখবো, কাজ শেষ হয়ে যাবে। এরপর সিম্পল কমপ্লেক্সের একটা রুল চলে আসে। সিম্পল কমপ্লেক্স একটা রুল মনে করে দেখেন, শিখাইছি, হ্যাঁ, যারা ক্লাস করেছেন, টু ড্যাশ ড্যাশ টু যদি কোনো সেন্টেন্সে থাকে, টু ড্যাশ ড্যাশ টু থাকলে সেখানে আমাদের যেটি করতে হয় যে টু এর পরিবর্তে আমরা সো লিখতাম আর টু এর জন্য দ্যাট লিখতাম। আর আপনাদের বলছিলাম যে ভাইয়া টু টু কোনো সেন্টেন্সে থাকা, এই টু এবং টু যখন কোনো সেন্টেন্সে থাকে মিনিংটা নেগেটিভ হয়। তো মিনিংটা যেহেতু নেগেটিভ হয়, আমাকে কি করতে হবে, আমাকে এই সো দ্যাটের মধ্যেও সেই নেগেটিভ জিনিসটা ঢুকাইতে হবে। সেটা কেমনে করব, বলেছিলাম সাবজেক্ট লিখতে হবে, এরপর হচ্ছে আমরা এখানে একটা ক্যান নট অথবা কুড নট, যে কোনো একটা লিখব, ক্যান নট বা কুড নট, তবে মে নট বা মাইট নটও চাইলে লেখা যায়, তবে মেইনলি ক্যান নট বা কুড নটটা এখানে থাকে, এবং তারপর হচ্ছে ভার্বের বেস ফর্ম লিখতে হবে। যেমন দেখেন যে হি ওয়াজ সো টায়ার্ড, আচ্ছা টু দিয়ে লিখি, হি ওয়াজ টু টায়ার্ড টু ওয়াচ দ্য মুভি। এটা মানে হচ্ছে সে এতই ক্লান্ত ছিল যে সে মুভিটা দেখতে পারে নাই। হি ওয়াজ টু টায়ার্ড টু ওয়াচ দ্য মুভি। হ্যাঁ, যখন আমি নেগেটিভ করব বাক্যটাকে, এই বাক্যটাকে কিন্তু যদি আপনাকে বলা হয় যে বাক্যটা কি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ, এই বাক্যটা বলতে হবে যে ভাই এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, বাট মিনিংটা নেগেটিভ। খেয়াল করেন বিষয়টা, মানে মানে যদি আপনি এটা স্ট্রাকচার দেখেন, অ্যাকর্ডিং টু স্ট্রাকচার এই বাক্যটা কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্স, কারণ এই বাক্যে নো, নট, নেভার, নো ওয়ান কিচ্ছু নাই, কোনো নায়ের কথা নাই। কিন্তু এই টু কথাটাই এখানে ঝামেলা করে দিয়েছে। কোনো এই টু দিয়ে বোঝায় অত্যাধিক, প্রচণ্ড পরিমাণ বেশি। টু টায়ার্ড মানে যে সে এত বেশি দুর্বল যে তার পক্ষে মুভি দেখা পসিবল না, তাকে এখনই ঘুমাইতে হবে, মুভি দেখা পসিবল না। তাহলে এই টু শব্দটাই বোঝাই দিচ্ছে যে ভাই সে প্রচণ্ড পরিমাণে দুর্বল, আর যেই বেটা প্রচণ্ড পরিমাণে দুর্বল সে জেগে জেগে আপনার সাথে মুভি দেখবে, এটা হইতে পারে না। সো মানে এটার গঠনটা অ্যাফার্মেটিভ, বাট মিনিংটা নেগেটিভ, আমাকে যে মেসেজটা দেয় নেগেটিভ মেসেজ দেয়, কিন্তু বাক্যটা অ্যাফার্মেটিভ। এখন এই কারণে এই বাক্যে আমার নটের দরকার নাই, কিন্তু আমি যখন এই বাক্যটা সোদের দিয়ে লিখবো তখন আমাকে আবার বাক্যের মধ্যে নট ঢুকাইতে হবে। তো সেটা কিভাবে করতে পারি, হি ওয়াজ, টু এর জন্য লিখবো সো টায়ার্ড, হি ওয়াজ সো টায়ার্ড দ্যাট, তারপর আমাকে আবার বাক্যের সাবজেক্টটা লিখতে হবে, হি ছিল, হি লিখছি। সাবজেক্ট লেখার পর ভাই ক্যান নট বা কুড নট লিখবো, কোনটা লিখবো, এখানে দেখেন ওয়াজ আছে, এই পাশটা দেখেন, এইটা যদি আমার দ্যাট কনজাংশন হয়, এটি হচ্ছে আমার মেইন ক্লজ,
আর পরেরটি হবে আমার সাবঅর্ডিনেট ক্লজ। সিকোয়েন্স অফ টেন্সে গিয়ে আপনাদেরকে এই বিষয়গুলো ডিটেল শিখাবো যে মেইন ক্লজ যদি পাস্ট হয় সাবঅর্ডিনেট ক্লজ সবসময় পাস্ট হবে। মেইন ক্লজ পাস্ট হলে সাবঅর্ডিনেট ক্লজও পাস্ট হইতে হবে। তো এই পাশে যেহেতু ওয়াজ আছে এই পাশে আমাকে কুড নট নিতে হবে, ম্যাচ করব। এই পাশ পাস্ট আছে মানে ওই পাশ পাস্ট। আর এখানে ইজ থাকলে ওখানে আমরা ক্যান নট লিখতাম, ঠিক আছে? তাহলে হি ওয়াজ সো টায়ার্ড দ্যাট, তারপর হি কুড নট ওয়াচ দ্য মুভি। তাহলে এই যে সেন্টেন্স এখন নট আসছে না, এখন এই বাক্যটাকে বলতে পারবো জি ভাই এটা এখন নেগেটিভ সেন্টেন্স। তাহলে হি ওয়াজ সো টায়ার্ড দ্যাট হি কুড নট ওয়াচ দ্য মুভি। সো সুইট, আমরা কখনো বলি টু সুইট না, মনে রাখবেন যেইটা মানে কোনো কিছু একটু অতিরিক্ত বেশি এবং সেটা নেগেটিভ, সেই ক্ষেত্রে আমরা টু বলি। ইউ আর টু ক্লেভার, মানে টু ক্লেভার বলতে তুমি একেবারে বেশি চালাক, এবং এটা নেগেটিভলি বুঝাইতে চাইতেছি যে তোমার এই চালাকি ভালো না ভাই, তোমার এই চালাকি মানে ভালো কিছু দিবে না, তখন আমি বলবো টু ক্লেভার। আর যদি আমি বলতে চাই যে না তোমার এই চালাকিটা ঠিক আছে, তখন বলবো ইউ আর সো ক্লেভার, একটু হেসে হেসে বলবো আরে তুমি তো চালাক আছো, হ্যাঁ ইউ আর সো ক্লেভার। তার মানে সো কথাটা আমরা ব্যবহার করি পজিটিভ অর্থে, আর টু কথাটি ব্যবহার করি নেগেটিভ অর্থে। কথা বোঝা গেল? তো কাউকে যখন বলবেন সো সুইট, হ্যাঁ সো সুইট, তখন আবার টু সুইট বললেন না, হ্যাঁ টু সুইট বললে তখন ঘটনা পাল্টায় যাবে, হ্যাঁ উল্টে যাবে, সাবধান। তাহলে টু এবং দ্যাট দিয়ে কিভাবে চেঞ্জগুলো করতে হবে আশা করব ক্লিয়ার আছেন। প্রবলেম কি হবে? আচ্ছা, আরেকটা বিষয় কি মনে রাখা যায়? হি ইজ টল এনাফ টু reach the hole, মানে হি ইজ টল এনাফ টু রিচ দ্য হোল। এটার অর্থ হচ্ছে যে সে হচ্ছে যথেষ্ট পরিমাণে লম্বা ওই গর্তটা মানে পর্যন্ত পৌঁছানোর ক্ষেত্রে, মানে সে লম্বা, সে ওই গর্তটা সে নাগাল পাচ্ছে। ভাইয়া এই বাক্যটাকে কিন্তু আমি কোনোভাবেই নেগেটিভ করার সময় সো ড্যাশ ড্যাশ দ্যাট দিয়ে যদি আমি এই বাক্যটা নেগেটিভ করতে চাই আমি পারবো না, নেগেটিভ এই বাক্যটা করা যাবে না। এটাকে সো দ্যাট দিয়ে অ্যাফার্মেটিভ লেখা যাবে, এই বাক্যটাকে নেগেটিভ লেখা যাবে না। এটা কিন্তু আমি যেন আপনি দুইটার সাথে ম্যাচ করে না ফেলেন সেই জন্য বলতেছি, এটা কিন্তু অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এটা করা যায় না, এই দুইটা অ্যাফার্মেটিভে চেঞ্জ করা যায়। এই বাক্যটাকে লিখতে পারি যে হি ইজ সো টল দ্যাট হি ক্যান রিচ দ্য হোল। আপনি এটাকে নেগেটিভ করতে পারবেন না, এটা যেভাবে আছে এইভাবেই হবে। এটা হচ্ছে সিম্পল, এটা হচ্ছে কমপ্লেক্স, সেম মিনিং। কারণ যখন আমি এনাফ টু দিয়ে লিখি তখন বোঝায় সেটা পারে, আর যেটা সে পারে আমি যখন এই বাক্যটাকে কমপ্লেক্সে লিখবো তখন এইভাবে লিখতে হবে। তো যদি কখনো এনাফ টু দিয়ে কোনো সেন্টেন্স দেয় আর সেন্টেন্স কারেকশন বা হচ্ছে ট্রান্সফরমেশনে, তখন ভুলেও যে আপনি সো দ্যাট দিয়ে বাক্যটা যখন লিখবেন তখন ভুলেও কিন্তু নট আবার অ্যাড করে দিয়েন না। নট অ্যাড করে দিলে কিন্তু বাক্যটা ভুল হবে, মিনিং পাল্টায় যাবে। আপনি যদি লিখলেন যে হি ইজ সো টল দ্যাট হি ক্যান নট রিচ দ্য হোল, মিনিং পাল্টায় যাবে না, তো ভুলেও কিন্তু এই কাজ করা যাবে না। একমাত্র সো দ্যাটের সাথে নেগেটিভ দেওয়া যাবে যদি ভাইয়া টু এবং টু থাকে, এনাফ টু দিয়ে থাকলে এটা করা যাবে না, খেয়াল রাখবেন। দুইটা আবার মিক্স করে ফেলবেন না প্লিজ। এবার একটা ডিগ্রি রুল দেখেন। ডিগ্রি রুলটা হচ্ছে ডিগ্রি যখন আপনাদেরকে পড়াই তখন আপনাদেরকে একটা রুল পড়িয়েছিলাম, এস ড্যাশ ড্যাশ এস থাকলে শুধু কম্পারেটিভ করা যায়, সো ড্যাশ ড্যাশ এস থাকলে শুধু কম্পারেটিভ করা যায়। মনে করে দেখেন, এগুলো থাকলে দুইভাবে বলছিলাম এগুলোকে আপনাদের নেগেটিভ করতে হবে। যেমন হি ইজ অ্যাজ গুড অ্যাজ ইউ, যে সে তোমার মতোই ভালো। বলছিলাম এটা নেগেটিভ দুইভাবে করা যাবে, একটা হচ্ছে নর্মাল নিয়ম যে ইউ আর নট বেটার দেন হি, এটা হচ্ছে সাবজেক্টের জায়গা চেঞ্জ করে করা, ইউ আর নট বেটার দেন হি। এইভাবে বলছিলাম আরেকভাবে লেখা যাবে যেটা লেস দিয়ে করা যায়, যে হি ইজ নট লেস গুড দেন ইউ। একদম সেই ডিগ্রি রুলটা ভাইয়া, যদি পরীক্ষাতে কখন এরকম বাক্য পান যে হি ইজ অ্যাজ গুড অ্যাজ ইউ,
এইরকম বাক্যকে যদি আমাকে বলে যে এগুলোকে কি করো, এগুলোকে নেগেটিভ করো, ভাইয়া যে কোনো একভাবে আপনাকে এগুলোকে কম্পারেটিভ করে দিতে হবে। কম্পারেটিভ করলেই এই বাক্যগুলোর মধ্যে নট চলে আসবে, নট চলে আসলে আমাদের বাক্যটা হয়ে যাবে। আমাকে একটু কনফার্ম করেন ভাইয়া এটা মনে আছে কিনা, নাকি এখন আবার এটা আমার বুঝাইতে হবে। ডিগ্রিতে যেহেতু পরে আসছি আমি খুব ডিটেল এক্সপ্লেন করতে চাচ্ছি না। প্রবলেম আছে নাকি পারবেন বলেন? একটু আওয়াজ দেন আমাকে, আওয়াজ। হ্যাঁ, হাতে লিখে আওয়াজ দেন। মাঝে মাঝে ইচ্ছা করে যে জুমে ক্লাস নেই, কিন্তু জুমে ক্লাস নিয়ে দেখছি প্রচুর টাইম ওয়েস্ট হয়। তখন যেহেতু কথা বলার সুযোগ অনেকে পায়, তখন দরকারি কথা বলে, অদরকারি কথা বলে। হ্যাঁ, তো এই জন্য আসলে জুমে ক্লাস নেই না। আর ক্লাসে যেভাবে পড়াই আমার মনে হয় যে আমার সাথে কথা বলার খুব একটা দরকার হয় না। হ্যাঁ, কারণ যেখানে যা দরকার, যেখানে যেইভাবে ব্যাখ্যা দেওয়া দরকার, সে একেবারে দুর্বল স্টুডেন্ট হোক আর ভালো স্টুডেন্ট হোক, সবার জন্যই কিন্তু মেসেজ থাকে যে কিভাবে কি করতে হবে। তবুও মাঝে মধ্যে একটু আপনাদের কনফার্মেশন দরকার হয় আসলে। আপনাদের ডিলিট হয়ে যাওয়া ক্লাসগুলো কিন্তু আপলোড করে দিয়েছি। হ্যাঁ, 12টা ক্লাস আপলোড করে দিয়েছি, এবং আমাদের যেই ক্লাসের যেই লিস্ট ছিল সবগুলো লিঙ্ক দাগানো, আহ, সেই জায়গাতেও কিন্তু আমি সবগুলো অ্যাড করে দিয়েছি। এখন আপনাদের লিস্টটা মোটামুটি মানে ঠিক আছে। তবে এই রিসেন্ট যে ক্লাসগুলো নিয়েছি 40, 42, 44 এরকমের কয়েকটা ক্লাস আবার ডিলিট হয়েছে, এগুলো আমি ঠিক করে দিব হয়তো আজকে কালকের মধ্যে। আচ্ছা, ভুলে গেছি পুনরায় দেখলে পারবো। ঠিক আছে, আমি এটা নিয়ে আর কথা বললাম না, কারণ আমি চাই না এখানে নতুন করে কিছু শিখেন। এইটা ডিগ্রির সেই ক্লাসটার মধ্যে আপনারা দেখলেই পারবেন, যেহেতু পুরনো পড়া, এটাকে এখন আবার আরেকভাবে বলতে গেলে হয়তো বা আরেকভাবে বলে ফেলবো, কারণ যেহেতু কথা মুখস্থ করে বলি না, সব দিন একই পড়া একই রকম হয় না। তো ওখানে যেহেতু পরে আসছি, ওইটা যেহেতু আগে দেখেছেন, ওই জায়গা থেকে এই বিষয়টা একটু দেখে নিন, কেন নট আসছে, কেন কম্পারেটিভ আসছে, কেন দেন আসছে, সবগুলো ব্যাখ্যা ওখানে দেওয়া আছে, দেখে নিন। আশা করি আপনারা পারবেন। আর এরপর যদি প্রবলেম হয় আমাকে নেক্সট কোনো ক্লাসে বললেন, যদি সমস্যা পান তাহলে ওখানে গিয়ে বুঝাই দিব যে কি হয়েছে। তবে আমার মনে হয় যে আগে যেহেতু বুঝেছিলেন, ওই ক্লাসের ওই অংশটা দেখলে আপনারা বুঝতে পারবেন। পরেরটাই যাচ্ছি, এটা নিয়ে আর কথা বললাম না। তাহলে পরেরটা হচ্ছে যে নাম্বার 11 দেখেন। 11-এ আমাদের আসলে নতুন কিছু না। সামটাইমস মানে হচ্ছে কোনো একটা কিছু মাঝে মাঝে হয়। তো মাঝে মাঝে হয় এর অপোজিট কি হবে? এটার অপোজিট ওয়ার্ড হচ্ছে অলওয়েজ। সামটাইমসের অলওয়েজ হচ্ছে অপোজিট হচ্ছে অলওয়েজ। অলওয়েজের অপোজিট হচ্ছে আবার কিন্তু নেভার। কিন্তু সামটাইমসের অপোজিট হচ্ছে অলওয়েজ। ঠিক অলওয়েজ না বলে আমরা যদি নট অলওয়েজ বলি ভালো হয়। তবে সামটাইমস ইকুয়াল টু অলওয়েজ হবে, এটা মনে রাখেন। এবং 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 নট যোগ করতে হবে, তাহলে আপনার মনে রাখা সহজ হবে। যোগ করতে হবে। সামটাইমস মানে মাঝে মাঝে, এটার পরিবর্তে অলওয়েজ হবে এবং নট যোগ করতে হবে। একটা এক্সাম্পল দেখেন, যেমন আমি বলতে পারি যে শি সামটাইমস গোজ দেয়ার, যে সে মাঝে মাঝে সেখানে যায়। এখন আমি সামটাইমসের জন্য অলওয়েজ লিখবো এবং সেন্টেন্সে একটি নট যোগ করব। এখন এই যে নট দিব ভাইয়া, তাহলে সেই কনভার্সনের বিষয়টা চিন্তা করেন। অক্সিলারি ভার্ব সেন্টেন্সে নাই, গোজ আছে। গোজ থাকলে আমরা জানি আমাদেরকে ডাজ নট ব্যবহার করতে হবে। তাহলে আমি উত্তরে লিখব যে শি ডাজ নট, সামটাইমসের জন্য লিখব কি অলওয়েজ, শি ডাজ নট অলওয়েজ গো দেয়ার। তিনি সেখানে সব সময় যান না। তিনি সেখানে সব সময় যান না মানেই হচ্ছে তিনি সেখানে মাঝে মাঝে যান। এই যে তিনি সেখানে মাঝে মাঝে যান, এটাই হচ্ছে আমাদের ট্রান্সফরমেশন। কথা বোঝা গেল? তো আমরা এই যে সেন্টেন্সে সামটাইমস ছিল, দেখেন সামটাইমসের পরিবর্তে নট অলওয়েজ লিখেছি, নট অলওয়েজ লিখেছি। তবে নট যোগ করার ক্ষেত্রে ওই যে কনভার্সন খেয়াল রেখে আমাদের ব্যবহার করতে হবে, নয়তো ভুল করে আসবো। এরপর 12 নাম্বার দেখেন। 12 নাম্বার একটা মজা আছে। মজাটা হলো, দেখেন মেনি এর অপোজিট ওয়ার্ড হচ্ছে আফিউ। মেনি মানে অনেক, আর এ ফিউ মানে অল্প, সামান্য, সামান্য কয়েকটা। আবার যদি প্রশ্ন করি, আচ্ছা এ ফিউ এর অপোজিট কি? মেনি। মেনির অপোজিট যদি এ ফিউ হয়, এ ফিউ এর অপোজিট হচ্ছে মেনি। আচ্ছা,
আরেকটা হলো যে মাছ, মাছের অপোজিট হচ্ছে ভাইয়া আ লিটল, আ লিটল। মেনি এবং এ ফিউ কাউন্টেবল প্লুরাল নাউনের আগে বসে, মানে যেটা গণনা করা যাবে এবং প্লুরাল নাউন, তার আগে মেনি এবং এ ফিউ বসে। আর মাছ এবং লিটল বসে আনকাউন্টেবল নাউনের আগে। মেনি মানে অনেকগুলো, এ ফিউ মানে কয়েকটি, মাছ মানে অনেকটুকু, আর আ লিটল মানে অল্প একটু। ঠিক আছে, পরিমাণ বোঝায়, সংখ্যা বোঝায়। মেনির অপোজিট হচ্ছে আফিউ, আফিউর অপোজিট হচ্ছে মেনি, মাছের অপোজিট আলিটল, আলিটলের অপোজিট হচ্ছে মাছ। ঠিক এইভাবে আপনাকে অপোজিট ওয়ার্ড দিতে হবে। আর ওই যে ভাইয়া একটু আগে কি লিখেছি, একটি নট, তাই না, এবং নট যোগ করতে হবে। এখানেও সেম, আপনি অপোজিট ওয়ার্ড দিবেন এবং নট যোগ করবেন, দেখবেন আপনার বাক্যটা নেগেটিভ হয়ে গেছে। যেমন আই বট, আমি কিনেছিলাম মেনি বুকস, আমি অনেকগুলো বই কিনেছিলাম, অনেকগুলো বই কিনেছিলাম। মেনি আছে তো, তাহলে এ ফিউ লিখবো আর নট দিতে হবে, তাহলে আমার সেই কনভার্সন, আই ডিড নট বাই, আমি কিনি নাই আ ফিউ বুকস, আই ডিড নট বাই আ ফিউ বুকস, আমি অল্প কয়েকটি বই কিনি নাই ভাই, আমি অনেকগুলো বই কিনছিলাম। দেখেন মিনিং মিলে যাচ্ছে। তাহলে বটের জন্য লিখছি ডিড নট, বট থেকে লিখছি বাই, আর মেনির জন্য লিখছি আ ফিউ। অপোজিট ওয়ার্ড দিলাম আর একটা নট যোগ করলাম, আমার বাক্যটা কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। আমি যখন শুরুর দিকে না এরকম কনভার্সন পড়েছিলাম, অনেক ভাই বোন বিরক্ত হয়েছিল। ইভেন কয়েকজন রিয়াদ ভাইয়ের কাছেও এরকম নক করেছিল যে ভাইয়ার ক্লাস করতেছি, ক্লাসগুলো ভাল লাগতেছে না,